আপনি আমাকে গিটার বাজানো শেখাবেন ইউভান ভাই? ইভান একটু চমকে যায়, চোখ সরিয়ে তাকায় আনায়ার মুখের দিকে। কি বললি তুই? আনায়া ধীরে মাথা নিচু করে আবার কাপা গলায় বলে, গিটার আমি শিখতে চাই। আপনি বাজাতে পারেন আমি জানি, আপনি শেখাবেন আমাকে? ইভান গম্ভীর দৃষ্টিতে তাকালো অষ্টাদশীর মুখশ্রীর পানে। সে একটু নরম হয়ে ওঠে। তুই এত রাতে একা ছাদে এসে গিটার শেখার কথা বলছিস? আনায়ার ঠোঁটে মৃদু হাসি, কিন্তু সেই হাসি নিচে ঢেকে রাখা এক নিঃশব্দ আকাঙ্ক্ষা। সে ফিসফিস করে বলে, আপনার সুর শুনলে মন শান্ত হয়। আজ খুব দরকার ছিল সেই শান্তিটুকু শেখা। হয়তো সেই সুরে নিজেকে একটু হারিয়ে ফেলতে পারবো নিজেকে। এই মুহূর্তে ঝড় আসার আগে শেখাবেন আমাকে? ইভান স্থির তাকিয়ে রইল আনায়ার চোখে, একটু না সরিয়ে, যেন সেই চোখের গভীরে কোনো হারানো অষ্টাদশীর এহেন আবদার ইভানের পক্ষে প্রত্যাখ্যান করা অসম্ভব। সে অন্যদিকে তাকে নিঃশব্দে হাসে, এরপর পুনরায় হুইস্কি কণ্ঠে বলে, তুই এত কঠিন কথা বলা শিখলে কিভাবে? আনায়া নিষ্পলক ভাবে তাকিয়ে রইল। সে নির্দ্বিধায় উত্তর দেয়, আপনার কাছ থেকে। ইভান নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল। ইভান একটু পেছনে সরে গিয়ে তার পিঠে থাকা গিটারটা নামায়। তারপর ছাদের রেলিং এর পাশে থাকা ছোট্ট একটা সিমেন্টের দেওয়াল ঘেঁষে বসে পড়ে সে। আয়। সে গিটারটা নিজের কোলে রেখে পাশে জায়গা করে দেয়। আনায়া ধীরে ধীরে তার পাশে এসে বসে। তাদের কাঁধ প্রায় ছুঁই ছুঁই, বাতাসে চুল উঠছে দুজনের, কিন্তু চারপাশে যেন এক অদ্ভুত নিস্তব্ধতার সুর বাজছে। ইভান তার হাতে ধরে গিটারের উপর রাখে। এইটা স্ট্রিং, এইভাবে ছবি, আর এই ফিঙ্গারটা এখানে। ইভান তার আঙ্গুলগুলো নিজের আঙ্গুলের সঙ্গে জড়িয়ে নিয়ে গিটারের স্ট্রিং এর উপরে রাখে। ইভানের এমন মোলায়েম কণ্ঠ শুনে আনায়ার হৃৎপিণ্ড যেন থেমে থেমে ধুকভুক করে। অনুভূতিগুলো চুম্বকের মতো ভেতরটা কাঁপিয়ে তুলছে তার। তৎক্ষণাৎ বাতাস আনায়ার কানের কাছে ফিসফিস করে ওঠে। তারপর হঠাৎ দূর আকাশে মেঘ গর্জে ওঠে। আনায়া চোখ বন্ধ করে ফেলে। বাতাসে চুল উড়ে ইভানের মুখের উপর পড়ছে। গিটারের স্ট্রিংগুলোতে হালকা টুংটাং আওয়াজ বেজে ওঠে। একটা ছোট ভুল টোকা, তারপর আরেকটা। ইভান মুস্কি হেসে বলে, ভয় পাস না, সুর ভুল হতে পারে, মন না। আনায়া মাথা ঝাঁকায়। এরপর সে নিজেই হাত চালায়। প্রথমে একটু কাঁপা কাঁপা হাত, প্রতি টোকায় আত্মবিশ্বাস জন্মায়। গিটারের টুংটাং আওয়াজ মিলিয়ে যায় চারপাশের বাতাসের সঙ্গে। তখনই আনায়ার মনের মাঝে আরেকটি ইচ্ছা উকি মারে। তার বড্ড ইচ্ছা হলো একটি গান গাইতে। আনায়ার কাঁধে ইভানের চুল হালকা ছোঁয়া লাগে। তার ঘাড় বরাবর ইভানের নিঃশ্বাস পড়ে, হালকা কিন্তু গভীর। শরীরের মধ্যে একটা শিহরণ খেলে যায়। ভালোবাসার টান আর তীব্র আকাঙ্ক্ষার সঙ্গে মিশে যায় এই একটি মুহূর্ত। তারপর হঠাৎ করেই আনায়ার ঠোঁট ফাঁক হয়ে আসে। সে মনে ইভানের প্রতিচ্ছবি কল্পনা করে গান গেয়ে ওঠে। तू जो गुस्सा भी करो तो मुझे प्यार लगता है, जाने क्यों मैं तो जो भी कहूँ तुम्हें इकरार लगता है, জানি কেউ। ইভান নিঃশব্দে প্রতিটা সুর অনুভব করছিল। চারিদিকে গুমট পরিবেশ, মেঘগুলো কনভেনশনের মতো জড়ো হচ্ছে একসাথে। ঝড় নামেনি ঠিক, কিন্তু সেই আগমনের মুহূর্তটা সব থেকে মুগ্ধকর দৃশ্য। আনায়ের হৃদয়ের ভেতরে তখন এরকম ঝড় বইছে। তার চোখের দৃষ্টি ধীরে ধীরে সরতে সরতে গিয়ে থামলো গিটারের পাশে খোদাই করা একটা অক্ষরের উপর। খোদাই করা অক্ষরগুলো আনায়াকে চমকে দিল। সে তীক্ষ্ণভাবে তাকিয়ে রইল। স্পষ্টভাবে লেখা, সোলবিট। আনায়া ধীরে ধীরে ইভানের দিকে ফিরে প্রশ্ন করে, সোলবিট অর্থ কি ইউভান ভাই? ইভান চোখ তুলে আনায়ার চোখে তাকালো। এরকম দৃষ্টির সংঘর্ষ যেখানে শব্দ নিষ্প্রয়োজন। তারপর সে উত্তর দিল, আত্মার স্পন্দন।
আনায়া বুঝতে পারে না কিছু, তার মনে হাজারো প্রশ্ন। সে পুনরায় মুখ খুলে প্রশ্ন করার জন্য, কিন্তু ইভান ঠোঁটে আঙ্গুল রেখে থামিয়ে দেয় তাকে। এরপর স্পষ্ট সুরে শুধায়, হুশ, কোনো কথা না, বৃষ্টি নামবে এখনই, আর এই অসময় তোকে আমি কাছে চাইছি না সুইটি, যে কোনো অঘটন ঘটে যেতে পারে, সামলাতে পারবি না তখন তুই। আনায়া শিউরে ওঠে, তার শিরায় শিরায় কাঁপুনি ধরে যায়। এটা কি হুমকি ছিল? ইভান তাকে হুঁশিয়ারি করলো, কিন্তু কেন? কি অঘটন ঘটার কথা বলছে ইভান তাকে? আনায়া সরে দাঁড়ায়। ইভান তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকে তাকিয়ে বলল, এখন যদি তুই এখান থেকে না যাস, তাহলে এই প্রাক ঝড়ের লগ্নে তোর সর্বস্ব, তোর সমস্ত নিজস্বতা আমাতে হারিয়ে ফেলবি। তাই বলছি সানশাইন, চলে যা এই মুহূর্ত থেমে যাওয়ার আগেই। না হলে এই লগ্নে আমি তোকে ছুঁয়ে দিলে তুই আমার ভিতরেই নিঃশেষিত হয়ে যাবি একেবারেই, চিরতরে। আনায়ের হৃদয় ধ্বংস স্তূপের মতো কেঁপে ওঠে। বাতাস যেন জমে আসে চারিদিকে। তার বুকের মাঝে শব্দহীন বজ্রপাত হয়। মনের মধ্যে ছোট ভীতু পাখির ডানা ঝাপটায়। সে এক পা পিছিয়ে আসে, বুঝতে পেরেছে এক মুহূর্ত এখানে থাকলে নিজের সর্বত্র হারাবে। কোনো কথা গলা দিয়ে বের হয় না তার। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে ছাদ থেকে প্রস্থান করে আনায়া। ইভান তাকিয়ে রইল সেই চলে যাওয়ার পথের দিকে নিঃশব্দে। তার ঠোঁটে এক টুকরো হালকা হাসি খেলে। সে চাপা কণ্ঠে হিসিয়ে বলে, তুই এখনো আমাতে বিলীন হওয়ার জন্য প্রস্তুত হোসনি সানশাইন। তোর ভেতর এখনো আলো হারানোর ভয় আছে, কিন্তু আমি তো অন্ধকার, তাই আগে তোকে সব হারানোর ভয় দূর করতে হবে। পরক্ষণেই তোকে নিজের করে নিব আমি, প্রমিস। ঝড় এসে পড়ার আগে প্রাক ঝড় লগ্নটা এখন নিঃশব্দ ভালোবাসার সাক্ষী। বিদ্যুৎ চমকে ওঠে, মেঘ গর্জে ওঠে, বাতাসও যেন হাহাকার করে ওঠে কিছুক্ষণ পর পর। মধ্যরাত, বাড়ির সামনে বড় বড় অক্ষরে লেখা চৌধুরী ম্যানশন। দেওয়াল বরাবর যেন চোখে পড়ার মতো এক বিশাল চিহ্ন। দেওয়ালের ঠিক সামনে দাঁড়িয়ে আছে এক লোক, তার কানে হেডফোন এবং হাতে বড় একটা কালো ব্যাগ, এবং ব্যাগটার ভেতরে কিছু একটা নড়াচড়া করছে। সে বারবার দেওয়াল বরাবর চেয়ে ওঠার চেষ্টা করছে, তবে প্রতিবারই ব্যর্থ হয়ে যাচ্ছে। প্রায় আধ ঘন্টা ধরে তার চেষ্টা, কিন্তু কোনো ফল মিলছে না। ঘাম থকথক করছে আর মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। সে এবার মেন গেটের দিকে এগোতে থাকে। তৎক্ষণাৎ ল্যাম্পপোস্টের আলোর অন্য একটি ছায়া দেখা যায়। ছায়াটি ধীরে ধীরে তার পেছনে এগিয়ে আসছে। লোকটি এক মুহূর্তে ঘাবড়ায়, তার চোখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সে ধীরে ধীরে পেছনে ফিরে তাকায়। সঙ্গে সঙ্গে তার সামনে দাঁড়িয়ে থাকা বিশালাকার লম্বা এবং শক্তপোক্ত এক মুখোশধারী ব্যক্তির দিকে চোখ আটকে যায়। লোকটির পরনে কালো লম্বা ওভারকোট, হাতে একটি বড় কোদাল। ছায়া মানবটির মুখ পুরোপুরি দেখা যায়, কারণ তার মুখে ড্রাগনের মাস্ক লাগানো ছিল। লোকটি কাঁপতে কাঁপতে হেডফোন চেপে ধরে বলতে থাকে, ড্রেভেন হান্ডার চলে এসেছে, এখন কি করব আমরা? এরপর পাশ থেকে কর্কশ গলায় কেউ একজন বলে, ওই ব্যাগটা বাসার ভেতর রেখে তারপর পালাও। লোকটির আত্মা শুকিয়ে যায়। সে মুহূর্তেই হাতে থাকা কালো ব্যাগটির গেটের উপরের পাশে ছুঁড়ে ফেলে, আর এক মুহূর্ত দেরি না করে উল্টো পথে দৌড়াতে থাকে। ড্রেভেন সেদিকে তাকিয়ে বাঁকা হেসে তার পেছনে দৌড়াতে থাকে। তার গতি যেন আরো তীব্র হচ্ছে। ড্রেভেন সেদিকে তাকিয়ে বাঁকা হেসে তার পেছনে দৌড়াতে থাকে। তার গতি যেন আরো তীব্র হচ্ছে। রাস্তায় ঘেউ ঘেউ করছে কুকুরগুলো। তাদের ভয়ঙ্কর আওয়াজ আরো গা শিউরে তুলছে। লোকটি তীব্র গতিতে দৌড়াচ্ছে। তার শির দ্বারা ভয় পেরিয়ে যাচ্ছে। তার হাত পা কাঁপছে। ড্রেভেন জোরে চিৎকার দিয়ে বলে, স্টপ! আমার হাত থেকে পালাতে পারবি না বাস্টার্ড। তোকে কে পাঠিয়েছে খুব ভালো করে জানি আমি। থেমে যা, তা না হলে তোর মৃত্যু আরো বেশি ভয়ঙ্কর হবে। বলেই ড্রেভিনের হাতে থাকা কোদালটি লোকটির পা বরাবর মারে। সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ে আর্তনাদ করে ওঠে। ড্রেভিনের মুখে হাসি ফুটে ওঠে। সে ধীরে ধীরে কাছে চলে আসে। লোকটি পা ধরে চিৎকার করে কান্না করছে। লোকটি ড্রেভিনের দিকে তাকিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলে, আমাকে ছেড়ে দিন, আমার কোনো দোষ নাই, আমি তার কোনো ক্ষতি করতে চাইনি, বিশ্বাস করুন। ড্রেভিন লোকটির সামনে হাঁটু গেড়ে বসে এরপর ভয়ঙ্কর চাপা কণ্ঠে বলে, আমার গোল্ডমেরিকে মারতে চেয়েছিলে তোরা? এত বড় কলেজা তোদের? এই ডেমেনের কুইনকে এত সহজে মেরে ফেলতে পারবি? একবার প্রাণের ভয় করলো না তোদের?
কে কে তোকে এখানে পাঠিয়েছে নাম বল। লোকটি ব্যথায় কুকিয়ে যায়, তার শির দ্বারায় রক্ত জমে যাচ্ছে। ভয়ে ভয়ে পুনরায় বলে ওঠে, কে কে? সে আমাকে এখানে পাঠিয়েছে। এবার আমাকে ছেড়ে দিন ড্রেভেন। ড্রেভিন উচ্চস্বরে হাসতে শুরু করে। পুরো নির্জন রাস্তায় তার হাসি আরো বেশি ভয়ঙ্কর শোনা যাচ্ছে। তোদের জন্য আমি আমার কুইনকে শান্তি মতন দেখতেও পারবো না? রাস্কেলের দল, আমার সঙ্গে না পেরে আমার দুর্বল জায়গায় আঘাত করতে চাচ্ছিস? কিন্তু এই ড্রেভিন বেঁচে থাকতে কখনো তার গোলমেরের ওপরে আঁচটাও আসতে দেবে না। এসব করে কি ভেবেছিস আমাকে হারিয়ে ফেলতে পারবি? এবার মরার জন্য প্রস্তুত হয়ে যা। লোকটির হাত পা কাঁপছে। সে এখন ভালো মতো বুঝতে পারছে মৃত্যু তার খুবই কাছে। আতঙ্কে তার বুকের ভেতরে শক্ত শ্বাস আটকে যাচ্ছে। ঠিক তখনই নিচ থেকে কুড়ালটি হাতে তুলে নেয় ড্রেভেন। এক মুহূর্ত দেরি না করে কুড়ালটি লোকটির মুখ বরাবর আশ্রে ফেলে। সেকেন্ডের মধ্যেই তার মাথা দুভাগে বিভক্ত হয়ে যায়। চোখ, মুখ, নাক কিছু অবশিষ্ট থাকে না। মাথার মগজ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে। কুকুরগুলো এতক্ষণ ভয়ঙ্করভাবে ঘেউ ঘেউ করছিল, তারাও এক মুহূর্তে চুপ হয়ে বসে পড়ে। রাস্তার চারিদিকে রক্তে ভেসে যায়। ড্রেভেন একটা আঘাতে থেমে থাকে না। এই একটা আঘাতে তার মন কিছুতেই শান্ত হতে পারে না। সে অনবরত লোকটির দেহের উপর কোদাল দিয়ে আঘাত করে দেহটি ছিন্ন বিচ্ছিন্ন করছে। সে এবার হাত থেকে কোদালটি ফেলে দেয়। তার চোখে এক অন্যরকম উদ্বেদনা। এবার রক্তের ভেজা হাত দিয়ে লোকটির ছিন্ন ভিন্ন শরীরের ভেতরে প্রবেশ করিয়ে কলিজাটা টেনে বের করে চোখের সামনে ধরে। তার মুখে বাঁকা হাসি ফুটে ওঠে। এতটুকুতেই নিঃসঙ্গতা থেমে থাকে না। সে এবার লোকটির পেটে হাত ঢুকিয়ে নাড়ি ভুড়ি, বিকৃতি ইত্যাদি অংশ বের করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে ক্ষুধার্ত কুকুরগুলো এক পলকে ঝাঁপিয়ে পড়ে। তারা লোভের বশে রক্ত মাংস ছিঁড়ে খেতে শুরু করে। ড্রেভিন সেগুলো দেখে উচ্চস্বরে হাসতে থাকে। তার সমস্ত শরীরের রক্ত লেগে আছে, পুরো রাস্তায় রক্ত বিছিয়ে গিয়েছে। সে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে কাউকে কল দেয়। কিছুক্ষণের মধ্যে একটি কালো রঙের গাড়ি তার সামনে এসে দাঁড়ায়। ড্রেভিন এক মুহূর্ত দেরি না করে গাড়িতে উঠে বসে। গাড়ির মধ্যে বসেছিল আরও একটি লোক, যার নাম ম্যাক্স। ম্যাক্স ভয়ে ভয়ে ড্রেভিনের দিকে তাকায়। সে বুঝে গিয়েছে আজ হয়তো আর একটি প্রাণ চলে গিয়েছে পৃথিবী থেকে, তাও আবার ড্রেভিনের হাতে। ড্রেভিন, যার অর্থ শয়তান, সে জানে সব কিছু ধ্বংস করতে। সে শুধু চেনে মৃত্যু আর রক্ত। ড্রেভিন টিস্যু দিয়ে নিজের শরীরের রক্তগুলো মুছতে মুছতে বলে, কি চিন্তা করছো ম্যাক্স? ম্যাক্স ঘাবড়ে উঠে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, না মানে ওরা ফর্মুলা নেওয়ার জন্য ম্যামকে টার্গেট করেছে। এখন তাহলে কি করবেন স্যার? ড্রেভিন শান্ত ভঙ্গিতে উত্তর দেয়, সুইজারল্যান্ড ব্যাক করব। ম্যাক্স থতমত খেয়ে যায়। তারপর কিছুটা সাহস সঞ্চার করে বলে, তাহলে ম্যামের কি হবে? ম্যাম কি এরকম একা রেখে যাবেন? না মানে এখানে আরো একজন আছে যে ম্যামকে মনে। ড্রেভেন ম্যাক্সের মুখের কথা কেড়ে নিয়ে বলে ওঠে, শায়ান চৌধুরী ইভরান তাকে ছেড়ে দিয়েছে, ছাড় দেয়নি। আমার গোলমেরিকে তার ওপর সঁপে দিইনি। শুধুমাত্র আমি তাকে আবিষ্কার করার অপেক্ষায়। তারপর আমি ফিরে আসব আমার কুইনের কাছে। তখন এই ইভরান নামক কাঁটাটাকে উপড়ে ফেলে দিব আমি। আমার আর আমার হার্টের মাঝে কেউ আসতে পারবে না। ম্যাক্স চুপ হয়ে যায়। ড্রেভিনের এই কথা বোঝার ক্ষমতা তার এখনো হয়নি আজ পর্যন্ত। তার চেহারায় সে এখন অবধি দেখতে পারল না সুইজারল্যান্ড থাকতেও কেউ ড্রেভিনের সঙ্গে আলাদা করে কথা বলতে পারেনি, শুধুমাত্র একজন ছাড়া। ড্রেভিন একটা বিকৃতি মস্তিষ্কের সাইকো। নীরবতা ভেঙে ড্রেভিন বলে ওঠে, তুমি কাল ভোরে সুইজারল্যান্ড চলে যাও। আমার বাংলাদেশে কিছু কাজ আছে, একদিন পর আমি আসছি। আগে গিয়ে ড্যারেনের সঙ্গে দেখা করবে। ম্যাক্স মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ম্যাক্স মনে মনে চিন্তা করতে থাকে, না জানে আর কত নিরীহ প্রাণ যাবে এদের বিকৃতি আন্দোলনের জন্য। শুধুমাত্র শখ পূরণের জন্য কত নিরীহ প্রাণের বলিদান দিবে ড্রেভেন আর ড্রেন। জানালা দিয়ে শোষ ঠান্ডা বাতাস প্রবেশ করছে গাড়ির মধ্যে। ড্রেভেন ফোনের স্ক্রিনে গম্ভীর চোখে তাকিয়ে বলে, মাই হার্ট, তোমাকে আমাকে ভালোবাসতেই হবে। আমি নামক খারাপ মানুষকে তোমাকে ভালোবাসতে হবে, কারণ আমি বারবার নিজেকে হারিয়ে ফেলি তোমার ওই সোনালি চোখের মাঝে। গোল্ডমেরি, তোমার চোখের রং সূর্যাস্তের শেষ সোনালি আলোর মতো, যা আমার হৃদয়কে ছুঁয়ে যায় প্রতিদিন প্রতিক্ষণ। তুমি আছো
ছিলে এবং থাকবে আমার আত্মার অন্তরালে। আজকের সকালটা ঠিক সোনালি তুলোর মতো নরম। জানালার পাতলা সাদা পর্দার ফাঁক দিয়ে সূর্যের কিরণ ধীরে ধীরে ঘরে ঢুকতে শুরু করেছে। সেই কিরণ গিয়ে পড়ল আনায়ার মুখের উপর। আনায়া কিছুটা জেগে উঠল সঙ্গে সঙ্গে। 18 বছরের তরতাজা মুখটা রোদের আলোর ছোঁয়ায় আরো বেশি উজ্জ্বল হয়ে উঠল। আনায়া আলতো চোখ মেলে 2 হাত ধীরে ধীরে উপরে তুলে পেছনে সরিয়ে দিল। শরীরটা একটু বাঁকিয়ে বিছানার কয়েকবার গড়াগড়ি খেলো আনায়া। এরপর এলোমেলো চুল নিয়ে ধীরে ধীরে উঠে বসলো। চারপাশ একবার চোখ বুলিয়ে নিল আনায়া। তার পরনে সেই ইভানের সাদা শার্ট পরা। হঠাৎ কিছু একটা মনে পড়ায় তার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। হাসির মধ্যে লুকিয়ে আছে গোপন সুখ, যেটা আনায়া ছাড়া অন্য কেউ উপলব্ধি করতে পারবে না। আনায়া শার্টের কলারটা নাকের কাছে নিয়ে আর একটু গভীরভাবে শ্বাস নিল। এই শার্টে এখনও ইভানের গন্ধ মিশে আছে। গতরাতে ছাদের মুহূর্তগুলো মনে পড়তেই আনায়ার গাল রক্তিম হয়ে ওঠে। আনায়া হেসে ফেলে। ইভানের সাথে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো আনায়ার মনে গভীর ক্ষত সৃষ্টি করেছে। তবে এই ক্ষত থেকে আনায়ার ব্যথা পায় না, বরং সুখ পায়। সে এবার চাদরটা সরিয়ে ধীরে ধীরে বিছানা ছেড়ে নামলো। ঠান্ডা মেঝের ছোঁয়া পায়ে লাগতেই এক ঝটকায় পুরো শরীর কেঁপে উঠল তার। ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিল আনায়া। আজ তার মনের ভেতরটা খুশিতে ভরে আছে, কারণ ইভানকে নিয়ে তার সেই অস্পষ্ট ভালোবাসাটা যেন এখন একটু একটু করে সত্যি হয়ে উঠেছে। আনায়া আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো একটু পরিপাটি করে নিল। এরপর পা ফেলে ধীরে ধীরে রুম থেকে বেরোলো আনায়া। সে এবার চোরা চোখে চারদিকে একবার তাকালো। চুপচাপ পা টিপে টিপে রান্নাঘরে আসে সে, যেন কেউ দেখে না ফেলে। রান্নাঘরে সে ছাড়া আর কেউ নাই, এটা দেখে আনায়া স্বস্তির নিঃশ্বাস ফেলে। আর এক মুহূর্ত দেরি না করে গ্যাসের চুলা জ্বালিয়ে কেতলিতে পানি দিল। তার একমাত্র উদ্দেশ্য হলো আজ ইভানের জন্য কফি বানানো। কিন্তু সাইমা বেগম দেখলে নানা প্রশ্ন করবে, এই জন্য আনায়া লুকিয়ে এসেছে রান্নাঘরে। জীবনে এই প্রথম আনায়া রান্নাঘরে এসেছে কফি বানাতে, তাও আবার ইভানের জন্য। কফি বানানোর শেষে পাত্রটা মাত্র হাতে তুলল আনায়া। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে সাইমা বেগম ডেকে ওঠে, আনায়া, এই ভোরে রান্নাঘরে কি করছিস তুই? আনায়া চমকে উঠল। কাপটায় একটু কেঁপে উঠল হাতে। সে ধীরে ধীরে পেছনে ঘুরে তার মামুনির দিকে তাকালো। আনায়া এক মুহূর্তে ভাষা খুঁজে পায় না। মুখে অপ্রস্তুত হাসি খেলে যায় তার। চুলের এক পাশে সামনে নিয়ে আস্তে করে বলে, আসলে মামুনি হঠাৎ খুব কফি খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম নিজেই বানাই। সাইমা বেগম খানিকক্ষণ তাকিয়ে রইল, তারপর অবাক কণ্ঠে বলেন, তাহলে সার্ভেন্টকে ডাকতি, রান্নাঘরে তো তুই কোনোদিন আসিসনি। আনায়া একটু গলা নিচু করে বলে, না মানে আমি ট্রাই করতে চেয়েছিলাম, তাই এসেছি। সব সময় তো সার্ভেন্টরাই বানিয়ে দেয় কফি, তাই ভাবলাম আজ নিজেই বানাই। সাইমা বেগমের মুখ নরম হয় একটু, মুখে তেমন কিছু না বলে ফিরে যায়। আনায়া মনে মনে হাঁপ ছেড়ে বাসে। কাপটা নিয়ে ধীরে ধীরে বেরিয়ে আসে রান্নাঘর থেকে। সিঁড়ির দিকে যেতে যেতে একটু থামে। পেছনে ফিরে দেখে মামুনি এখন আর দাঁড়িয়ে নেই। তখন ঠোঁটের কোণে নিঃশব্দে এক হাসি খেলে যায়। সে এবার ইভানের রুমের দিকে পা বাড়ায়। ধাপে ধাপে হৃৎস্পন্দন একটু একটু করে বাড়ে আনায়ার। ইভানের রুমের দরজার সামনে এসে দাঁড়িয়ে আলতো করে টোকা দেয়, কিন্তু ভেতর থেকে সাড়া নেই। খানিক দ্বিধা নিয়ে ধীরে ধীরে দরজাটা ঠেলে ভেতরে ঢুকে আনায়া। মুহূর্তেই চোখ আটকায় বিছানার সাদা চাদরের ওপর উদম শরীরে শোয়া ইভানের উপর। আনায়া স্তব্ধ হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল ইভানের উন্মুক্ত বুক। গম্ভীর নিঃশ্বাসে উঠছে নামছে। চুলগুলো এলোমেলো হয়ে পড়েছে কপালের উপর। আনায়া শুকনো ঢোক গিলে বুকের ভেতর কেমন জানি একটা নরম ঢেউ খেলছে তার। সে ধীরে ধীরে এগিয়ে আসে বিছানার দিকে। কাপটা বেড সাইডে রেখে বসে পড়ে চুপচাপ। হঠাৎই আনায়ার মনে সূক্ষ্ম বাসনা জাগে। তার বড্ড ইচ্ছে হলো ইভানকে একটু ছুঁয়ে দিতে। আনায়া কাঁপা কাঁপা হাত বাড়ালো ইভানের দিকে, পর মুহূর্তে আবার থেমে যায়। না, আনায়ার এতটাও সাহস হয়নি এখনো। সে নিজেকে কোনো মতে সামলিয়ে পিছু ঘুরে দাঁড়ায়।
হঠাৎ এক হ্যাঁচকা টান অনুভব করে আনায়া। ইভানের শক্ত হাত আনায়ার কবজিতে পড়তেই শরীরটা হাওয়ায় ভাসার মতো অনুভব হয় তার। পর মুহূর্তেই আনায়া বিছানায় ইভানের বুকের সাথে মিশে গেল। আনায়ার শরীর জমে যায়, হৃদয়ের সমস্ত ধ্বনি যেন আগুনে ছুঁয়ে গেছে। তার চোখ কাঁপছে, ঠোঁট শুকিয়ে যাচ্ছে। তখনই ভারী পুরুষালী কণ্ঠ শুনল। সুইটি। আনায়া হঠাৎ স্তব্ধ। ইভানের এমন ঘুমজড়িত কণ্ঠে তার ভেতরটা কাঁপিয়ে তুলছে। সে ছটফট করতে থাকে। ইভান এবার একটু বিরক্ত হয়ে এক হাতে কোমর টেনে ধরে, আর এক হাত চুলের গোড়ায় আলতো চাপ দিয়ে কাছে টেনে নেয় আনায়াকে। আনায়ার বুক ধরফর করছে, দম আটকে আসছে তার। সে কাঁপা কাঁপা কণ্ঠে আওড়ালো, কি করছেন ইউভান ভাই, ছাড়ুন। ইভানের মুখ ধীরে ধীরে এগিয়ে আসে আনায়ার ঘাড় বরাবর। গাল ঘেঁষে ঠোঁট ছুঁয়ে যায় আনায়ার নরম ত্বকে। এরপর হুইস্কি কণ্ঠে প্রশ্ন ছুঁড়ে মারল, তুই কি আমাকে ছুঁয়ে দিতে চাস সানশাইন? আনায়া চমকে যায়। চোখ মেলতেই দেখে ইভান তার দিকে তাকিয়ে আছে ঘোর লাগানো দৃষ্টিতে। আনায়ার লজ্জায় মাটি খুঁড়ে ভেতরে ঢুকে যেতে ইচ্ছে করছে। সে কি তাহলে ধরা পড়ে গেল ইভানের কাছে? ইভান নিঃশব্দে আনায়ার ঘাড়ে মুখ গুজে দেয়। মুহূর্তেই শিউরে উঠে আনায়া। ইভান তার চুলে মুখ গুজে ফিসফিস করে বলল,